আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়, সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। আমার পেছনে যে ছবি দেখছেন, সেখানে দেখছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছেন এক তরুণ যুবক। তার নাম রবিন খোদা। বাংলাদেশি বংশোদ্ভূত, অস্ট্রেলিয়ায় বাস করা তিনি একজন বিশ্ব সমাদৃত ধন কুবের। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং খাতে তিনি ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করবেন এবং সেই জন্যই নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। তার জন্ম এবং শিক্ষা বাংলাদেশে, শেরেবাংলা সরকারি রাজধানী শেরেবাংলানগরের সরকারি গভর্নমেন্ট হাই স্কুলে এবং SOS হারমেন মেইনার কলেজে মিরপুরের তিনি অধ্যাপনা করেছেন। রবিন খোদা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বাস করছেন স্ত্রী এবং কন্যাদের নিয়ে। তবে তার পারিবারিক শেকড় বাংলাদেশের সিরাজগঞ্জের একটি গ্রামে। সামাজিক মাধ্যমে এই নিয়ে চলছে বাংলাদেশিদের আহাজারি। অসংখ্য পোস্ট দেখতে পাবেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে বাংলাদেশি হয়েও বাংলাদেশে কেন বিনিয়োগ করছে না রবিন খোদা। এবং তিনি করতে গেছেন কোথায়? ভারতে, যার সাথে এই মুহূর্তে বাংলাদেশের অনেকেই মনে করেন যে ভালো সম্পর্ক নেই এবং ভারত ভালো নেই, ভারত ভালো থাকতে পারে না, এরকম একটি কথা তো আছেই। কিন্তু সেই ভারতেই তিনি $30 বিলিয়ন বিনিয়োগ করছেন এবং এই বিনিয়োগের পরিমাণটা বাংলাদেশের মোট বৈদেশিক সঞ্চয় রিজার্ভের সমান। একটু যদি সামান্য পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস তার মতোই বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন এক যুবককে 2024 আগস্ট মাসে। তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় করেছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান। তার নাম আশিক চৌধুরী। তিনি ইতিমধ্যেই প্রেজেন্টেশন চৌধুরী নামে খ্যাতি লাভ করেছেন, কারণ তিনি ইউনূসকে সামনে রেখে বিদেশিদের উপস্থিতিতে বড় বাজেটের এক বিশাল বিনিয়োগ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। দিন যায়, মাস যায়, এই প্রেজেন্টেশন থেকে ইউনূসের তৎকালীন প্রেস সচিব বারবার বলেছিলেন দেশে জবের বন্যা বয়ে যাবে, কিন্তু আর কিছুই হয়নি। দেশে বিনিয়োগ সম্মেলন করার পাশাপাশি বিভিন্ন দেশও সফর করেছেন আশিক চৌধুরী, তবে এর কার্যকর ফল দেখা যায়নি। উল্টো কয়েকটি দেশ থেকে FDI আসা কমে গেছে বাংলাদেশে। একটা হলো বেকারত্বের বন্যা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয়নি বাংলাদেশে, কারণ বিনিয়োগ আর আসে না। বলতে গেলে বাংলাদেশে এখন বিনিয়োগ খরা চলছে, অথচ এই আশিক চৌধুরী এখনও বহাল আছেন নিজের পদে, যেখানে ডাকে, অথচ ইউনূস নিজে কিন্তু ক্ষমতা ছেড়ে চলে গেছেন। প্রশ্ন হলো রবিন খোদা কেন বাংলাদেশে $1 বিনিয়োগ করেননি? বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ বিভয়ে গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হন, পারিপার্শ্বিক নানা কারণে তাদের কাউকে এদেশের মূল অর্থনীতিতে বড় বিনিয়োগ করতে দেখা যায় না। করেন টুকটাক 2-1 মাদ্রাসা বানান এসে দেশে, তারপরে হয়তো বাড়ি-টাড়ি করেন, যারা লন্ডনে আছেন বিশেষ করে সিলেটিরা 2-1টি বাড়ি করেন, কিন্তু সেই অর্থে কোনো বিনিয়োগ করেন না। রবিন খোদাও তার ব্যতিক্রম নন। রবিন খোদা অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ ধনী এবং হাইপারস্কেল ডাটা সেন্টার জায়ান্ট এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা। তার কোম্পানি আজ অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুরে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে এবং এসব তালিকায় বাংলাদেশের নামটা নেই এবং এদেশে দৃশ্যমান কোনো বিনিয়োগ তার নেই। এবার নতুন করে ঘোষণা দিয়েছেন ভারতের ডাটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বিনিয়োগের। এর অংশ হিসেবে গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে। 2030 সালের মধ্যে এই বিপুল অর্থ ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে তার সংস্থা। রবিন খোদার এই বিশাল বিনিয়োগ নিয়ে নরেন্দ্র মোদী নিজেও খুব উচ্ছ্বসিত এবং তিনি তার এক্স হ্যান্ডেলে সুন্দর করে একটি বিবৃতিও দিয়েছেন। তবে যা আগে বলেছি, বাংলাদেশের মানুষ আহাজারি করছে। একটা চরম সত্য কথা হলো, আবেগ আর ব্যবসা কখনোই একসাথে চলে না। রবিন খোদা এ মাটির সন্তান, কিন্তু এদেশ আজ পর্যন্ত বিশ্বমানের কোনো বিনিয়োগের নিরাপদ পরিবেশ, অবকাঠামো কিংবা ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি করতে পারেনি। বিশেষ করে সরকারি নীতি, কর কাঠামো ইত্যাদি কখনো ব্যবসা বান্ধব হয়নি বাংলাদেশে। তাই আবেগ আড়ালে পড়ে থাকে আর কোটি কোটি ডলার চলে যায় অন্য দেশে। বাংলাদেশে যারা স্থানীয় বিনিয়োগকারী আছেন, যারা বিনিয়োগ করেছেন, তারাও কিন্তু খুব জটিল অবস্থার মধ্যে আছেন। সরকারি কর কাঠামো, বিশেষ করে
এনবিআর এর কথা বললেই তারা বলেন একটা অত্যাচারের মধ্যে তারা আছেন। এর বাইরে ইলেকট্রিসিটি পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না, জমি পাওয়া যায় না, লেবার আনরেস্ট ইত্যাদি তো রয়েছেই। বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ২০২৫ সালের এক প্রতিবেদনে বলেছিল এদেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনও ৫টি বড় বাধা বিদ্যমান। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ অর্থাৎ ব্যাংকিং সমস্যা, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য এবং উচ্চ কর হার অর্থাৎ ট্যাক্স প্রবলেম, যেটা আমি আগেই বলেছি। বিদেশিরা এখানে বিনিয়োগের আগে অবশ্যই আইএফসি বিশ্বব্যাংকের এই প্রতিবেদন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। রবিন খুদাও দেখবেন তার অর্থ কোথায় নিরাপদ, কোথায় তিনি নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এবং সে কারণেই তিনি অন্য জায়গায় যেমন সফল হয়েছেন অস্ট্রেলিয়াতে, জাপানে, তেমনি তিনি সফল হতে চান ভারতে। আসলে বাংলাদেশটা হয়ে গেছে কিছু লোকের পদপদবি দখল আর টাকা বানানোর হাতিয়ার, কিন্তু দেশটা আসলে তো তাদের নয়। যেমন আশিক চৌধুরী, তিনি থাকেন দেশের বাইরে এবং দেশের বাইরে সর্বোচ্চ কর্পোরেট জব করেও প্রতিমন্ত্রী মর্যাদা নিশ্চয়ই তিনি কোথাও পেতেন না, কিন্তু দেশের মানুষকে চমকে দেন নাম করে শুধু করেছেন প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন। ইউনূস সাহেব ম্যাজিক দেখাবেন, এটা ছিল বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং সেটা বলতেও বাংলাদেশের মানুষ। ম্যাজিক তিনি দেখাতে সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে নিয়ে এসেছিলেন, তবে আকাশ থেকে ডাইভ দেওয়া আর প্রেজেন্টেশন, 5 তারকা হোটেলে প্রেজেন্টেশন ছাড়া আর কোনো ম্যাজিক দেখাতে পারেননি আশিক চৌধুরী, যেটা পারেননি ডক্টর ইউনূসও। এই চেয়ারে বসার পর দেশি বিদেশি বিনিয়োগ আনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেই পত্রপত্রিকাগুলোর রিপোর্টে আমরা দেখতে পাই। দেশে নিট এফডিআই বাড়লেও বিনিয়োগ আসা কমেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে করোনা কাল থেকেও পিছিয়ে গেছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আহরণে। বাংলাদেশে এফডিআই খরা থাকলেও প্রতিযোগী দেশগুলো ঠিকই পাচ্ছে। বাংলাদেশ না পারলেও প্রতি বছর বিপুল পরিমাণ এফডিআই পাচ্ছে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এমনকি পাকিস্তানও বাংলাদেশ থেকে এগিয়ে আছে বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে। বাংলাদেশে এখন শুধু একটাই কথা, একের পর এক ব্যবসা বন্ধ হচ্ছে, ছাঁটাই চলছে এবং বেকারত্ব বাড়ছে। মানুষ তাই বলে চাকরি নেই, ব্যবসা নেই, আশা নেই, আছে শুধু ফাঁকা বুলি আর মিথ্যার বেসাতি। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।